নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। এই যে তিনটে এতক্ষণ ধরে আমার এখানে দাঁড়িয়ে ছিল, আধ ঘন্টার উপর ধরে। এদেরকে ঘর থেকে দিলাম শশা, খেলো, আলু খেলো। তারপরে দেখলাম ঘরেরগুলো না, মানে অন্যান্য সবজি যেগুলো, সেগুলো ফ্রিজের তো ঠান্ডা ঠান্ডা, তা সেটা খেতে চাইছে না। তাই জন্য কিনে দিলাম হচ্ছে 1 কিলো, 1.5 কিলো আলু। 1.5 কিলো আলু আনন্দ করে খেলো, কিন্তু পালং শাক খেলো না, এই যে ফেলে রেখে দিয়েছে। তার মানে পালং শাকে বোধহয় কিছু না মেশানো রয়েছে, সেটা ওরা খাবে না। তো এখন ওই যে আরেক সবজিওয়ালা ওখানে সবজি দিচ্ছে, ওখানে গিয়ে ওইখানে দাঁড়িয়ে রয়েছে একটু খাওয়ার লোভে। আসলে চতুর্দিকে না এমন খুঁড়ে দিয়েছে পুরো শিলিগুড়ি শহরে, চতুর্দিকটা ওই ইলেকট্রিসিটির কাজের জন্য সেটা তো এমন খুঁড়ে দিয়েছে না, যে ওরা আগে যে যে জায়গাগুলোতে মানুষের জমা করে রাখতো, ওদের জন্যই তো জমা করে রাখতো অনেকে, সেগুলো জায়গাগুলো একদম সব ঘেটে গেছে। যার ফলে মানুষের কোথায় রাখবে হয়তো বা রাখছে না, সেজন্য ওরা এরকমভাবে গেরস্তের বাড়ির সামনে গিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তা এই আর কি হয়ে গেল, ভালোই লাগলো আজকে এদেরকে খাইয়ে। আর এমনিতেও গরুকে খাওয়ানো আমাদের ইয়ের মধ্যে খুবই ভালো। এরা অ্যাকচুয়ালি গরু না, এটা ষাঁড়, তিনটেই হচ্ছে ষাঁড়। তা যদি জানি যে এইরকম সময় প্রত্যেক দিনই, তারা এটা এই সময়টা হয়তো বা রোজই আসছে এরা। তো আমাদের বাড়ির ইয়েটা হয়ে গেছে, এখন ওখানে গেছে। তো ভালোই লাগলো আজকে এদের খাইয়ে। কালকে আবার এদের জন্য একটু রুটি করে রেখে দেবো, যখন আসবে তখন ওদেরকে রুটি খাওয়ানোটা খুব ভালো শুনেছি, জানি না আর কি। আর নাহলে এমনিতে কাঁচা সবজি দিয়ে দেবো, অসুবিধা নেই। একটু নিয়েই রাখতে হবে বেশি করে। পারফেক্ট পৌষ মাসের ঠান্ডার দুর্দান্ত জলখাবার, বাঁধাকপি তরকারি আর রুটি। এই যে আলপনা দির আগের বারে দিয়ে নাইটিটা সুন্দর লাগছে দেখতে। এখনই পড়লাম। হ্যাঁ, পড়িনি তো, এই যে আজকেই প্রথমে পড়লাম। কাটানো ছিল না, তোমার ঝাঁট হচ্ছিল মাটি, বিরাট বড় ছিল। গত বছর কিন্তু ঠান্ডায় পড়তেই পারলাম। গায়ে একটু ঢিলা হয়েছে না? হ্যাঁ ঠিকই আছে, ঢিলা ঢিলাই ভালো অত। আর ধুইলে পরে আর ওই হবে, আমি ধুই নেই এখনো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধুলে একটু চাপবে। চাপবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো পড়লে, এইটুকু ঢিলা, এই দেখো, এই দেখো। আরে বাবা পড়লে তো কালকে তো কাচতেই হবে। ওই জন্যই তো। ঠিক আছে ঠিক আছে। কয়েকদিন ছিলাম না, এদিকে ওদিকে একটু চাবিগুলো গন্ডগোল হয়ে গেছে, সুতরাং চাবিগুলো প্রথমত ঠিক করতে হবে। আর বাইরে আজকে একটা স্টিকার আমি লাগিয়ে দেবো, জাস্ট সিম্পল স্টিকার, বাড়িতে কেনা ছিল, ওটা খুব সম্প্রতি যে কিনেছি তাও নয়, তো সেটাই আজকে একটু লাগিয়ে দেবো। লাগানোর একটা বিশেষ কারণ আছে, তবে বন্ধু এটা কোনো টোটকা নয় বা সেসবগুলো কিচ্ছু না। এইটা উদ্দেশ্যে লাগিয়েছি তো বটেই, কিন্তু যাই হোক, ঠিক আছে, সেই জায়গায় পরে আসছি। আপাতত এইখানটা তখন খুলতে গেলাম, ওই যে বললাম না চাবিগুলো একটু গন্ডগোল হয়ে গেছে। আর আমাদের না এই গাড়িটার একটা কাভার কিনতে হবে, বড্ড ধুলো পড়ে যাচ্ছে এই দিকটা খোলা থাকাতে। আর প্রচণ্ড মশা, মানে এই জায়গাটাতেই বোধ হয় আমাদের ঘরে, কিন্তু এখন এই ঠান্ডাতে খুব একটা মশা নেই, কিন্তু ওই গ্যারেজটাতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত মশা। যাই হোক, এদিক ওদিক সেদিক করে তারপর চাবি টাবিগুলোকে আবার ঠিকঠাক করলাম। এই দিকটা তো খোলা হয় না সচরাচর, আমরা যে কদিন ছিলাম না সে কদিন তো খোলা হয়নি, একটু এদিক ওদিক হয়ে গেছে। তো যেটা লাগাচ্ছি সেটা দেখানোর খুব একটা যে দরকার আছে এমনটা নয়, মানে না দেখানোর কিছু নেই, কিন্তু ওই আর কি করে দেখাইনি, কারণ কিছুই না, ব্যাপারটা ওই খাটু শ্যামজির ওই 3টে তীর দেওয়া যে ইয়ে আছে না, ওই ধনুক, ওটার প্লাস খাটু শ্যামজির একটা ফটো, এটা দুটো সেট এসেছিলো। কিন্তু ওই যে তীরের যে ইয়েটা, সেটা দুটো একসাথে এমনভাবে জোড়া ছিল, আমি তো কাঁচি নিয়ে আসিনি। আর খুব একটা যে পরিপাটি করে আমি লাগাচ্ছি এমনটাও নয়, জাস্ট আমি লাগিয়ে দিচ্ছি। কারণটা কি বলবো, কী কারণে লাগিয়েছি আমি জানি, এটা খারাপ লাগবে হয়তো বা অনেকের, কিন্তু সত্যি কথা বন্ধুরা, আর ভালো লাগছে না। তো আপনারা তো বুঝতেই পারছেন আশপাশের দেখে, মানে পরিস্থিতি বুঝে। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের পদবিটা খান, আমরা অনেক মানুষই জেনে বা না জেনে, যাই হোক ঠিক আছে, কিন্তু এখন না ওটা আর ভাল লাগছে না। আমাদের বাড়িতে এখানেই আমাদের ওয়ার্ড থেকে প্রত্যেকবার ঈদের জন্য এখানে যারা অন্য ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে সব সময় পায়েস টায়েসের জন্য জিনিসপত্র, মানে কাঁচামালগুলো সাপ্লাই করতো, আমাদের বাড়িতেও তারা ভুল করে দিয়ে যেত, প্রায় প্রত্যেকবারই দিয়েছে। কোনোবার আমরা এগুলো নিয়ে কখনো কিছু বলিনি, আমরা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছি। কিন্তু পরিস্থিতি এখন এমন অদ্ভুতভাবে বদলে গেছে যে যে জিনিসগুলো এতদিন খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছি সেগুলো না গ্রহণ করতে পারছি না বন্ধুরা। যার ফলে তো এবার আমি ওখানে একটা সিম্বল লাগিয়ে দিলাম, যাতে ওরা ঢুকেই বুঝতে পারে ভাই এটা একটা হিন্দুর বাড়ি। একদম সোজা বাংলা কথা, কোনোদিন আমি এভাবে ব্লগে বলবো আমি দুঃস্বপ্নেও ভাবিনি, এভাবে বড়ও হইনি, ভাবতে শিখিও নি। কিন্তু বয়সের সাথে সাথে অনেক কিছুই হয়, পরিস্থিতি মানুষকে অন্যভাবে ভাবতে বাধ্য করে। অত্যন্ত একটা কি বলবো, সহনশীল একটা ধর্মের মানুষ আমি, সেভাবেই বড় হয়েছি, কিন্তু পরিস্থিতি বদলাতে বাধ্য করছে। কি করব বন্ধু বলুন দেখি।
মহারাষ্ট্রের পান্ধারপুরে যে বিঠ্ঠল ভগবান রয়েছেন, তিনি যে সকালবেলা তাকে শৃঙ্গার করানো হয়, তিনি কপালে ভক্তদের পায়ের যে ধুলো সেখান থেকে নিয়ে একটা ওই টিকা মতো লাগান, অর্থাৎ ভক্তই তার কাছে ভগবান, মানে তিনি এতটাই বিনয়ী। আমি তো ভক্তের জন্যই দাঁড়িয়ে আছি, ভক্ত কেন আমার জন্য দাঁড়িয়ে থাকবে, এই অপরাধ তিনি স্বীকার করে নিয়ে কপালে ওটা লাগান। তো আমরা তো সেই রকমভাবে মানে বিনয় দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত। সেই শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে আর কি, আবার সুদর্শন চক্র ছেড়ে দিয়ে বিভিন্নভাবে তিনি তার ক্রোধ রূপটাও দেখাতে পারেন, সেটাও একটা দিক। ভুলে গেলে তো আর চলবে না, সব রকমই অবস্থিত। তো যাই হোক, এখন আপাতত পরিস্থিতি বাধ্য করলো এই সমস্ত কথাগুলো বলতে বন্ধুরা। আর কোনো দিকে বুঝিয়ে পারা যায় না যে রাত্রেবেলাতে জামা কাপড় বাইরে রাখতে নেই, আর বেশিক্ষণ আগে চান করে নেই। দেখুন, যতই হোক ও কিছুতেই 4:30 আগে চান করবে, যাই হোক না কেন। আজকে আমি দিনটাই খুব একটা ব্লগ করিনি, অনেকগুলো ব্যাপার ছিল, যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সংসার। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে দিকটায় আজকে না, পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। এত এরকম আবহাওয়ার সময় পাহাড় খুব একটা সচরাচর দেখা যায় না। আর পদ্ম গাছ একদম পুরোপুরি ডরমেন্সিতে চলে গেছে। এখন যে গাছ এই কদিন আগে বসানো হলো সে গাছেও তারা ঘুমিয়ে পড়েছে। ফেব্রুয়ারি মাসে তারা আবার জেগে উঠবে। আমাদের একটা ভালো খবর আছে, আমার ননদ আসছে, এর মধ্যেই আসছে, আমরা খুব খুশি। রাই আসছে, টুকটুকি দিয়ে আসছে, হয়তোবা চিন্টুটা আসতে পারবে না, হয়তোবা আর আসতেও পারে, তবে শেষ পর্যন্ত আমি যতদূর জানি যে হয়তো আসতে পারছে না, ছুটি ছাটার কিছু সমস্যা আছে, সেসবগুলো কারণেই আর কি। সোয়েটার একটা চাদর সব নিয়ে আসলে হতো, বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, ভালোও লাগছে, আবার মানে এবার বেশ ভেপেও যাচ্ছি। একজন দেখলাম লিখেছেন ধুরন্ধর সিনেমাটি দেখতে, আমি ট্রেলারটা দেখেছি, ভয়ঙ্কর ভায়োলেন্স, মানে অত মারপিট, রক্ত, বোমা ফাটানো আমার একদম ভাল লাগে না। মানে জানি কথাটা খুবই সত্যি, কিন্তু আমি এগুলো একদম দেখতে পারি না, যার ফলে তো কী হয়েছে আমি ওগুলো দেখবো না আর কি। মানে ওই ধুরন্ধর আমি যাবো না, ধুরন্ধর দেখতে। ছিমচাম পারিবারিক সিনেমা ওইগুলোই আমার জন্য ঠিক আছে আর কি। আবার দেখা যাক, টুকু যদি আবার যেতে চায় তাহলে চলে যেতেও পারি, বলতে পারছি না। তবে গিয়ে বেশিরভাগ সময় হয়তো বা চোখ করে বন্ধ করে থাকতে হবে আমাকে, কারণ আমি এগুলো একদম দেখতে পারি না। পুরের একটা ব্যাপার নিয়ে আমি একটু চিন্তিত না, হাত পা ভীষণ ঠান্ডা, স্পেশালি পাটা। এই শীতকালে গরমই হয় না, যার ফলে ওর বাবা বিভিন্ন রকম ব্যবস্থা করছে, ব্লোয়ার তো চলছেই ঘরেতে, প্লাস খুব ভালো মোজা টোজা সব কিনে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে হট ওয়াটার ব্যাগ, তারপরে একটা ওই ব্যাটারি চালিত একটা কম্বল টাইপের কী যেন একটা, সেগুলো ইলেকট্রিসিটি দিয়ে যেগুলো চলে সেগুলো সাংঘাতিক ডেঞ্জারাস আর কি। কিন্তু ওই ব্যাটারি চালিত কি একটা যেন দাদা বলছিল। তো এখন পরবর্তীকালে আমরা বুঝে দেখলাম এটা ভেতর থেকে ঠিক করতে হবে, এটা এরকমভাবে বাইরে কিছু দিয়ে এরকম করে তো সম্ভব নয়। তা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে টুকুর একটু অ্যানিমিক তো বটেই, হয়তো বা এটা এই লোহিত রক্তকণিকার একটু ঘাটতি রয়েছে, সেই কারণেই হয়তো ব্যাপারটা হচ্ছে। এদিক ওদিক সেদিক করে আমি না আর পারছি না, মানে ওকে দিতে কী বলে অ্যালোপ্যাথি ওষুধ দিতে। হ্যাঁ, তো সেই জন্য আমি ঠিক করেছি যে এটা আয়ুর্বেদিকভাবেই ঠিক করতে হবে। তো ওই লোহা সাপ বলে একটা আছে, যেটা ডাবরেরও পাওয়া যায়, পতঞ্জলিরও পাওয়া যায়। তা ওই লোহা সাপটা ওকে দিতে হবে, অবশ্যই আমাকে যুদ্ধ করতে হবে তাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, হতে পারে সে 18 বছর তার বয়স হয়েছে, কিন্তু এইটা তাকে আমাকে যুদ্ধই করতে হবে। মায়েদের কুস্তিটা সারা জীবনই থাকবে, যে সেটা হচ্ছে সারাদিনে ওই একবার লাঞ্চের পরে একবার ডিনারের পরে তাকে খাইয়ে দিতেই হবে। 3-4টে শিশি খেলেই অনেকটা উপকার পাবে, এটা বলছে। পতঞ্জলিটাই আমি নেব ঠিক করলাম, অনলাইনেতে অর্ডার করলাম না, কারণ আমার বাড়ি থেকে পতঞ্জলির রাস্তা হাতে হাঁটা দূরত্ব আর কি। মানে পতঞ্জলি স্টোর্সটা যেটা একদম সন্নিকটে আমাদের বাড়ি, সেটা একদম একটুখানি। তো ভাবছি একটা গিয়ে লোহা সব কিনে আনি। আর একটা ভালো খবরও যেটা আছে সেটা হচ্ছে যে আমার যেটা ওই আমি গিলয়ের যেটা মানে গুলঞ্চ রস, যেটা আমি থেকে অর্ডার করেছিলাম অনলাইনে 3 বোতল, প্রথম দিন খেয়ে মনে হয়েছিল 3টা কেমন করে শেষ করব। 1 লিটার আমার শেষ হয়ে গেছে, আজকে থেকে আমার 2য় লিটার শুরু হয়েছে। এবং আমি নিজের জন্য এই ব্যাপারটাতে খুবই গর্বিত যে আমি 3টে বোতল কিনেছি, এবং ভবিষ্যতে আরও হয়তো 3টে অর্ডার দিতে পারবো। কারণ এটাকে আমি প্রথমে ভেবেছিলাম প্রথম দিন খেয়ে যে আমি আর বোধহয় খেতে পারবো না, দ্বিতীয় দিন কষ্ট করে মানে নিজেকে খুব পুশ করতে হচ্ছিলো যে না খেতে হবে, এটা তোমার এইটুকুই খারাপ, ভেতরে গিয়ে ভীষণ উপকারী। ওই যে পুশ করতে করতে এখন ব্যাপারটা জল ভাত হয়ে গেছে। তেতো তো অবশ্যই, কারণ নিম আছে, গুলঞ্চ আছে, দুটোই মানে আগেই তেতো। সাথে তুলসীর তো সেরকম যে ঠিক আছে, কিন্তু ওই নিম এবং গুলঞ্চ তো সাংঘাতিক তেতো। কিন্তু আমি সেটা খেয়ে উঠতে পেরেছি, ব্যাপারটাকে ভালো জিনিসটাকে অভ্যেসে পরিণত করতে পেরেছি। সেটার জন্য আমি নিজেকে সত্যি কথা বাহবা দেবো। মাঝে মাঝে একটু নিজেকেও বাহবা দেওয়া উচিত। পৃথিবী আমাকে অ্যাপ্রিসিয়েট করলো কি করলো না অত না দেখে। যাই হোক, আজকে 2 নম্বর শিশিটা শুরু হয়েছে, আমি খুব খুশি। তো এখনই আমি একটু বেরোবো, সন্ধ্যেবেলা হয়ে গেল বটে, কিন্তু বেরোই গিয়ে একটু কিনে আনি।
তবে এই লোহা সাপ যেটা, সেটা কিন্তু সবার জন্য নয়। হ্যাঁ, আমি যেমন এটা আবার খেতে পারবো না, যাদের একটু অন্যান্য যা প্রেগনেন্ট, তারপরে বুকের দুধ খায় যে সমস্ত মায়েদের বাচ্চারা, তা সে সমস্ত মায়েরাও খেতে পারবেন না। প্লাস কিছু কিছু শারীরিক প্রতিবন্ধকতা থাকলে লোহা সাপ খাওয়া যায় না। কিন্তু টুকুরের মতো যারা বাচ্চা কাচ্চা মানুষ, তাদের সেরকমভাবে তেমন কোনো প্রবলেম নেই, হাই ব্লাড প্রেশার নেই। এটা আবার ডায়াবেটিকের জন্য, ডায়াবেটিস যাদের থাকে আর কি, মানে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা ডাক্তারের সাথে কথা না বলে নয়, তবে টুকুরের জন্য বা টুকুরের মতো বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা ওষুধ। তো আজকে ওটা আমি কিনতে যাব। টনিক, ওষুধ কোথায় আর টনিক, বাবা গো অন্ধকার হয়ে গেল গো, অন্ধকার। আগের দিনে মেয়ের জন্য বলে যে মাফলারটা কিনেছিলাম, ওটা আমার নিজেই দেখুন গলা দিয়ে দিলাম। তবে ব্যাপারটা কিন্তু মেয়ের জিনিস আমি একটু পরতেই পারি। আসলে জিনিসটা আমার বড্ড পছন্দ হয়েছিল, এটাই আসল কারণ। তো আলপনা দিয়ে এখানে ভেজে নিয়ে এসেছে দুটো পেঁয়াজি। আমার আর পেঁয়াজি খাওয়ার মতো অবস্থা নেই, বেশি পেঁয়াজি করলে আমার আবার অবস্থা খারাপ হয়ে যাবে। কদিন খুব বাইরে গিয়ে উল্টোপাল্টা খেয়েছি, আমার একদম পেট ভর্তি হয়ে গেছে। আর আজকে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের বাড়িতে কিন্তু আজকে বিট গাজরের তরকারি হয়েছে। জাস্ট এই জন্য দেখালাম যে এই ধরনের শুধু তো টনিক খাওয়ালে হবে না বন্ধু, সামগ্রিকভাবে যে খাবার দাবারের পরিবর্তন সেটাও আনতে হবে। হ্যাঁ, টনিকটা একটা এক্সট্রা জিনিসের কাজ করবে বটে। তো আমাদের বাড়িতে এই যেমন মানে স্যালাড তো হয়ই, প্লাস এ ধরনের তরকারিপাতি, মৌসুমি ফল সবই বাচ্চাকে দেওয়া হচ্ছে, মানে আমার মেয়েকে। আবার অনেকেই বলছেন যে টুকুরার বাচ্চা নেই, আমার কাছে সারা জীবনই বাচ্চা থাকবে। আমি থুরথুরি বুড়ি হয়ে গেলেও আমার মেয়ে আমার কাছে বাচ্চাই থাকবে। সেজন্য বলছি আমার বাচ্চাকে আমরা একটু দিই, পাশাপাশি এই টনিকটাও দেওয়া উচিত। তবে এটা ঘটনা যে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে একটুখানি আছে ওর ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি ছিল আমি যে আমার মাকে কী জ্বালান চালিয়েছি, সে আমার মা খুব ভালো বলতে পারবে। কখনো যদি মায়ের সামনে মাইক ধরি বা ক্যামেরা ধরি, মা বলবে যে তোর মেয়ে অনেক ভালো। আর আমি নিজেও সেটা বুঝতেও পারি বন্ধু। আমি যথেষ্ট অসভ্য ছিলাম আমার খাওয়ার ব্যাপারে, মাকে প্রচণ্ড জ্বালাতাম। সে আন্দাজে আমার মেয়ে কিছুই নয়, তবে যেটুকু এখন করে তাতেই আমি কেমন হাঁসফাঁস করি। আমি ভাবি যে আমার মা যে কীভাবে সহ্য করতো আমার মতো একটা উচ্চিংড়ে কেসটাই এখনও মাঝে মাঝে মনে হয়। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম ওই পতঞ্জলি স্টোর্সে। কিন্তু মুশকিলটা হলো যেখানে ছিল না, মানে লোহা সাপটা নেই, বললো কালকে আনিয়ে দেবে। তো সন্ধ্যেবেলা নাগাদ একবার একটু এসে নিয়ে যেতে হবে। অন্য একটা কিছু দেখাচ্ছিল, কিন্তু সেটা আমি ঠিক মানে রাজি হলাম না কিনতে। তবে এই দোকানটাতে জিনিসপত্র থাকে না তা না, তবে পতঞ্জলির আবার লোহা সাপটা দিতে পারবে না বললো। লোহা সাপ অনেকগুলো আছে, যে কোম্পানিটা দেবে বলছে সেটা তো যাই হোক ঠিক আছে, বললো যে গুগল করে দেখে নিন। তো আমি অনেক দিনের পরিচিত দোকান, তো খারাপ কিছু দেবে না। যখন শুনতে পারলো যেটা আমার মেয়েকে ব্যবহার করার জন্য আমি দেবো, তো যাই হোক ঠিক আছে, আপাতত ভদ্রলোকের উপর ভরসা আমাকে করতেই হবে। ব্যাপারটা লোহা সবই, কোম্পানিটা একটু আলাদা। যাই হোক ঠিক আছে, এবারে টুকটুক করে হাঁটতে হাঁটতে একটু এখানটায় এলাম। আসতে হবে, কারণ পাখির খাবার শেষ হয়ে গেছে, সেটাও যেমন লাগবে। তাছাড়াও বোধিসত্ত্ববাবু তোকে হাত তুলতে পারছে না তার কাজে, তো তার একটা জিনিসপত্র নিতে হবে আর কি, মানে লাল পেন নিতে হবে। তো একটা না, গোছা ধরে আর কি নিয়ে যাচ্ছি। যেতে যেতে হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম। ওই দোকানগুলো এত সুন্দরভাবে ক্রিসমাসের জন্য সেজে উঠেছে। ওহো, আজকে যখন ব্লগটা আপনারা দেখবেন, আজকে তো ক্রিসমাস। হ্যাঁ, যিশু পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই, মেরি ক্রিসমাস আপনাদের সবাইকে। তো ফিরতি পথে অবশ্য আমি একটু চিজ বল নিলাম, প্লাস নিয়ে নিলাম কফি। আমার শ্বশুরমশাই কফির জন্য বলে দিয়েছেন, আর চিজ বলটা নিলাম আমার বুড়িটার জন্য। হ্যাঁ, একটু খেতে এগুলো ভালোবাসে, ওই ভালো জিনিসপত্র দেবো মাঝে মাঝে এরকম একটুখানি টুকটাক, এগুলো মুখ চালানোর জন্য। বাচ্চা তো যাই হোক, মানে ওই আর কি, আমার কাছে বাচ্চা, সেজন্য এগুলো দিলে ভালোই লাগে। আর দেখুন ওপরে আজকে হ্যালোজেন লাইটটা জ্বালিয়ে দিয়েছি, সেজন্য কি সুন্দর ঝকঝক করছে। 23 তারিখের ব্লগ দেখছেন আপনারা 25 তারিখে, কিন্তু দেখুন কাকতালীয়ভাবে উৎসবের দিনগুলোতে আমি জ্বালিয়ে দিতে চাই এই ধরনের লাইটগুলোকে, কিন্তু 23 তারিখেই কেন জানি না জ্বালিয়ে দিয়েছিলাম। হয়তো বা এই ব্লগটা পেছনে যাবে, অর্থাৎ 25 তারিখে হবে, সেই জন্যই হয়তো বা ভুল করেই আজকে জ্বালিয়ে দিয়েছিলাম। বিষয়টা কি জানেন তো বন্ধুরা, আমি তো আদ্যান্ত উত্তরবঙ্গের মেয়ে, উত্তরবঙ্গেই আমি বড় হয়েছি, আমার জন্ম এখানে, আমার পড়াশুনো এখানে। আমাকে কোনো কাজের জন্যই, মানে আমার বেঁচে থাকার জন্য কোনো কাজের জন্যই আমাকে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে থাকতে হয়নি। সেখানে আমরা গিয়েছি, আমরা সেখানে আত্মীয় স্বজন ভর্তি, কিন্তু আমি এই ট্রেনের, এই 10 সেকেন্ডের লোকাল ট্রেনের ব্যাপার, তাতে চড়ে যাওয়া, এটাতে যারা অভ্যস্ত, যে জিনিসপত্রগুলো দেখে, সেটা আমরা নই। আমাদের কাছে জীবনটা যেটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে, আমাদের ট্রেন জার্নিটা সেটার ব্যতিরেক ছিল। প্রথমত হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো অভিজ্ঞতা থেকেই আসে। আমার এই অল্প সময়ের ওঠা নামা, এটাতে একটা ভীতি রয়েছে, সেটাই আমি আমার ব্লগেতে বলেছি। মানে লোকাল ট্রেনগুলো দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছেন, তাদের কাছে আমাদের জার্নিটা বা আমার সেদিনের ব্লগটা
আপনাদের মনে হয়েছে বা তার পরবর্তীকালে আমি জানি না, সেটা এখন আর একদিন করে তো পিছিয়ে যাচ্ছি আমি ব্লগে। যেহেতু সোনাঝুরির হাটে যেদিন আমরা গেছিলাম সেদিনকে ব্লগটা দুভাগ হয়েছিল, তাই জন্য আমি একদিন করে কন্টেন্টটা আমার পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে হয়তোবা তারা এই ব্যাপারটাকে রিলেট করতে পারছেন না, তাদের মনে হচ্ছে আমি খুব বেশি বাড়াবাড়ি করছি, ওভার থিঙ্ক করছি। হ্যাঁ, ওভার থিঙ্ক আমি করছি, যেটা হয়নি সেটা যদি হয়েছে তো এই জিনিসগুলো ওভার থিঙ্কিংয়েরই ফল, এটা ঘটনাই। আর টুপুর ভবিষ্যতে বড় হবে, কোথায় যাবে, কোথায় পৌঁছবে, টুপুরও তো জীবন সদ্য শুরু হয়েছে। ওর জীবনে ঈশ্বর অভিজ্ঞতা লিখে রেখেছেন, সেটা যা হবে সেটা ভালোই হবে। এই যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা ওর একটা এক্সপিরিয়েন্স, এবং সেটা ওকে ভবিষ্যতে কাজে ও লাগবে। সব অভিজ্ঞতা, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা একটা অভিজ্ঞতা। অবশ্যই খুব খারাপ এক্সপিরিয়েন্সও তো কিছু না কিছু শেখায়, সেটা একটা অভিজ্ঞতা। এটা আমি বলছি না, আমি ওভারঅল বলছি, সব কিছু পরিস্থিতিতে পড়লো বা অন্য কিছু একটা হলো, একটা অভিজ্ঞতা হলো, একটা কিছু শিখলো। তো ঠিক আছে, সেটা সেরকমভাবেই চলুক। কিন্তু একটা প্রাত্যহিক দিনের যেটা রোজনামচা, আমি উল্টো দিক থেকে যারা দেখছেন তাদের থেকে নিশ্চয়ই খানিকটা আলাদা, বা তারাও আমার থেকে খানিকটা আলাদা। অবশ্যই সেটা স্বাভাবিক, তাদের জীবনের অভিজ্ঞতা আলাদা, আমার জীবনের অভিজ্ঞতা আলাদা। উত্তর দক্ষিণবঙ্গে যে ওই লোকাল ট্রেনের যে এক্সপিরিয়েন্সগুলো, ভালো খারাপ না, ওটা যা হচ্ছে সেটা ভালো। কত মানুষ যাতায়াত করছেন, কত মানুষ ওভাবে করে জীবিকা নির্বাহ করছেন, খুব ভালো ভালো পোস্টে কাজ করছেন, আমি জানি সেগুলো আছে, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতা নেই। যার ফলে কিছু কিছু জিনিস আমাদের সেটা মনে হচ্ছে। বোধিসত্ত্ববাবুর আছে, কিন্তু বোধিসত্ত্ববাবু সেদিনকে খুব টেনশনে পড়ে গিয়েছিলেন। আর তাছাড়া কি জানেন বন্ধু, সত্যি কথা বলছি, এগুলো কোনো শো অফ নয় বা কোনো কিচ্ছু নয়। একটা মানুষের না জীবন যাপন করতে করতে তার জীবন যাপনের একটা মান তৈরি হয়। আবারও বলছি, এটা কোনো শো অফ নয়। জীবন যাপন করতে করতে জীবনের একটা মান তৈরি হয় কোথাও না কোথাও। সেই জায়গায় একটু ব্যতিরেক ঘটলে একটু অস্বাচ্ছন্দ্য হয়, তবে মানুষ পরিস্থিতিতে থাকতে থাকতে সে পরিস্থিতি তারা মানিয়ে নেয়, কারণ এটাই স্বাভাবিক। আমি তার মানে যারা ওই নন এসিতে যাতায়াত করছেন তাদের কাউকে ছোট করছি না বন্ধুরা। আমি নিজেই তো এই কদিন আগে থেকে, মানে আমার বিয়ের পরে আমি ফার্স্ট টাইম এসিতে চড়েছি। আমার বাবাও একটা কলেজে পড়াতেন, আমার মাও একটা স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনি কোনো দিন আমাদের এগুলোতে চড়াননি। এভাবে চড়ে এভাবে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কোনো কারণে যদি অভ্যেসকে আমাদের ভাঙতে হয়, তাহলে আমাদের সেটা করতে হবে। বহু মানুষ এভাবে যাতায়াত করেন, তারা অত্যন্ত ভদ্রলোক, সম্মানীয় মানুষ, কিন্তু যেটা আমাদের এখন অভ্যাসের বাইরে পড়ে গেছে, আমরা সেই জায়গায় যদি যাই তখন আমাদের একটু অসুবিধা হয়। ব্যাপারটা এটাই। তো যাই হোক, আমি তো আস্তে আস্তে কথা বলছি কারণ আমি ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক ভোরবেলা উঠেছে, যার ফলে অনেক তাড়াতাড়ি শুয়েও পড়েছে। কিছু মানুষ প্রশ্ন করেছেন, কিছু মানুষ অবাক হয়েছেন, কিছু মানুষ কিছু সাজেশন দিয়েছেন, সেগুলো খুব ভালো লেগেছে আমার। সত্যি কথা, একজন জিজ্ঞেসেন যে এভাবে তাহলে টিকিট কাটার ডিসিশনটা আপনি নেননি কেন? এটা ঠিক বলেছেন তিনি। এটা আমার সত্যিই নেওয়া উচিত এবার থেকে। কখন যে এসব বসে বসে প্ল্যানগুলো করছে, কখন যে কী করছে, সেটা ও ওর মতো করে ওকে ছেড়ে দিলেও খুব খুশি হয়। কিন্তু এটা ঠিক যে সবসময় মানুষ তো ভুল তো ওরও হয়ে যেতে পারে। তো এবার থেকে ওই সময়গুলোতে আমাকে একেবারে ওর পাশে ঝিনেজুকের মতো লেগে থাকতে হবে। এরকম একটা অসুবিধা হয়ে যেতেও পারে আরকি। আর দ্বিতীয়ত একজন লিখেছেন, ভারী খুব অবাক হলাম তোমাদের এই ব্যাপারগুলোতে। হ্যাঁ, অবাক হয়েছেন, সেটা স্বাভাবিক। অবাক হয়েছেন এবং প্রশ্ন করেছেন। প্রশ্ন করেছেন জন্যই আমি কথাগুলো বলতে পারলাম আপনাদেরকে, নাহলে একটা কনফিউশন থেকে যেত, ভুল বোঝাবুঝি হয়তোবা রয়ে যেত। সেটা না থাকাটাই কাম্য। কিন্তু কিছু কিছু এত ভালগার কমেন্ট ছিল, মানে যেগুলো আর কিচ্ছু নয়, অশ্লীল ছাড়া আর কোনো কিছু নয়। সেসবগুলো রাখা মানে নিজের কমেন্ট সেকশনকে দূষিত করা। তো আমি সেগুলোকে ডিলিট করছি কিছু কিছু ক্ষেত্রে, এবং আরও কিছু মানুষজন দেখছি, অবশ্য সেটা তো খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে আছে, এগুলো তো ফেস করতেই হবে। কিন্তু মানে খুবই খারাপ। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এতদিন ধরে ফিল্ডে আছি, এগুলো তো আমাকে খুব একটা এফেক্ট করবে না, কিন্তু এটা একটা মানুষের মানসিকতা বোঝায়। আমি কোনো দিন আপনাদের কারোর কোনো ক্ষতি করিনি বন্ধুরা, ক্ষতি চাইও নি। কোনো দিনই কেউ বলতে পারবেন না যে আমি অনিষ্ট কামনা করেছি আপনাদের, এবং এখনও সেটা করছি না জন্যই একটা কথা বলছি। আমার জীবনের অভিজ্ঞতায় মানুষকে অকারণ দুঃখ দিয়ে, কথা দ্বারা মানুষকে ক্ষতবিক্ষত যে মানুষেরা করেন, তারা হয়তোবা এখন ভীষণ ভালো আছেন, রাজা বা রানীর মতো রয়েছেন, কিন্তু আমার দেখা অভিজ্ঞতায় এই সমস্ত মানুষের শেষ জীবন হয় ভয়ঙ্কর। তাদের মৃত্যুশয্যায় তারা বসে থাকেন, তাদের মৃত্যু আসে না। হ্যাঁ, এরকম মানুষ আমি দেখেছি, অনেকজনকে দেখেছি। আমাদের খুব পরিচিত একজন ভদ্রমহিলা, যিনি বাড়িতে যখন নতুন বউ আসতো, তাকে কাঁদানোটাই ছিল তার সবথেকে প্রধান কাজ। একে মেয়েটা শ্বশুরবাড়িতে নতুন ঢুকছে সদ্য বাপের বাড়ি ছেড়ে, সেই সময়টাতে ওই দুর্বল মুহূর্তে, দুর্বল সময়ে
মেয়েটাকে যেন তেন প্রকারেণ ওনাকে আক্রমণ করতে হবে। শেষটা এরকম একটা অবস্থা হয়েছিল, ওনার এই স্বভাবটি জানতো সবাই জন্য, ওনার কাছ থেকে নতুন বউকে আড়াল করার চেষ্টা হতো। কিন্তু উনি এতটাই প্রভাবশালী ছিলেন এবং নিজের স্বামী এত বড় লোক ছিল, যেটা সবসময় অনেকে পেরে উঠতেন না। শেষটায় সবাই সাবধান করে দিত যে ইনি কিন্তু এইরকম, সাবধান থেকো। বন্ধু, তিনি তার শেষ জীবন কি হয়েছিল জানেন? তিনি 81 দিন ছিলেন ভেন্টিলেশনে। গলা কেটে দিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে তার নল বার করা হচ্ছিল। মানে সে এক বীভৎস, তিনি মৃত্যু চাইছেন কিন্তু মৃত্যু তার আসছে না। ভেন্টিলেশনের ডিসিশনটা যদি না নেওয়া হতো তাহলেই তিনি কিন্তু চলে যেতেন। কিন্তু তার বাড়ির লোকজন চেয়েছিল তিনি বেঁচে থাকুন। আর একজন, আমার এক বন্ধুর পিসেমশাই, খুব মানুষকে আঘাত দিয়ে কথা বলতেন কারণ ছাড়া, এবং সেটাতে তার খুব মানে আত্মশ্লাঘা হতো। দুর্দান্ত কথা বলেন, মানুষের যে জায়গায় দুর্বল জায়গা সেখানে গিয়ে তিনি আঘাত করবেন, মানুষ ছটপট ছটপট করবে। ভদ্রলোক যখন শেষ বয়সে এই কাত থেকে ওই কাত হতো, মটমট মটমট করে তার উরুর হাড় ভেঙে যাচ্ছে, কখন এই হয়ে যাচ্ছে, মানে তিনি এমন হয়ে গিয়েছিলেন, মৃত্যু আসছে না। ছাড়াও আরও কয়েকজন আছেন, সব কথা এখন বলছি না। তো কথা বলে আমার ব্লগকে, মানে আমি সত্যি কথা বন্ধুরা, কিন্তু প্রসঙ্গটা এলো আজকে। খুব খারাপ খারাপ কিছু কমেন্ট আমি ফেস করছি, এবং কিছু কিছু মানুষের, ওই ভদ্রমহিলা, এই পিসেমশাই, তাছাড়াও আরও কয়েকজন আছেন, তাদের সাথে মিল পাচ্ছি। একটা হিন্দিতে কথা আছে না, যে তার ঘরে দের হ্যায় আন্ধের নেই। এভাবে করে মানুষকে না অযথা অকারণ কষ্ট দেবেন না, তাহলে সেটার ফল আপনারা ভোগ করবেন। স্পষ্টবাদিতার নামে যদি এসবগুলো করেন, কোথায় গিয়ে স্পষ্টবাদিতা শেষ হয়ে গিয়ে নোংরামিতে চলে যাচ্ছেন, সেটা তো বুঝতে হবে। ঠিক আছে, আপাতত কী আর বলবো, যার যার জীবন শেষে বুঝে নেবেন। কিন্তু আমি আবারও বলছি, কোনো অনিষ্ট কখনো কারোর করিনি, চাইনি, সেই সমস্ত কথাগুলো এই জন্যই কিন্তু এলো। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।